হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালো আছি। চলেন চলতে চলতে কিছু আলোচনা সমালোচনা বিশ্লেষণ করা যাক। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার 8 আগস্ট ক্ষমতা গ্রহণ করেন। ক্ষমতা গ্রহণ করার পর তারা তাদের যে সরকারের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করতে থাকেন। তাদের যে প্রথম অবস্থায় যে কার্যক্রমগুলো ছিল সেখানে কিন্তু প্রথমে এসেই কেউ খুব শক্তভাবে কাজ ধরতে পারে না, কারণ একটা বিদ্রোহ হয়েছে। বিদ্রোহ হওয়ার পর আগের সরকারকে উৎখাত করা হয়েছে, সেই সরকারেরও কিছু লোকজন ছিল। তো নতুন যে সরকার তারা কিন্তু একটা বলা চলে যে মানে খুবই একটা ঝামেলা বা গোলকধাঁধার মধ্যে পড়ে গেছিল, যে আসলে তারা কি করবে কি করবে না। আর সে ক্ষমতা গ্রহণ করার কিছুদিন পরেই আবার ইন্ডিয়া করলো কি, তারা পানি ছেড়ে দিল। পানি ছেড়ে দিয়ে সিলেটের ওই অঞ্চলটা, আহ, তারপরে ওই যে নোয়াখালীর অঞ্চলটা একদম প্লাবন হয়ে গেল। অনেক মানুষের ক্ষয়ক্ষতিও হলো। তো সেখানে সেইটাকে সরকারের পক্ষ থেকেও বলা হলো, বা জনগণও এত উৎসাহের সহিত আহ, সেখানে দান করা শুরু করলো বা সহযোগিতা করা শুরু করলো, যে সেই সহযোগিতার টাকায় মোটামুটি সেই সব জায়গায় যে আমাদের ক্ষয়ক্ষতিগুলো হয়েছে বা লোকজন যে শুকনো খাবার পাচ্ছিল না, সেই সমস্যাগুলোর সমাধান হয়ে গেল। তো ইন্ডিয়া এখানে আমাদের সঙ্গে একটা খুবই খারাপ আচরণ করছিল আর কি। তো এরপরেও দেখা যাচ্ছে যে যখনই সরকার কোথাও হাত দেয় সেখানেই দেখা যায় যে 2 নাম্বার দিয়ে ভরা, দুর্নীতি দিয়ে ভরা, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। তো আসলে কুল কিনারা খুঁজে পাচ্ছিল না যে কি করবে। যাই হোক, এর মাঝেও আবার অনেককেই অ্যারেস্ট করছে যারা দুর্নীতির সঙ্গে জড়িত ছিল, বা আগের সরকারের যারা বিভিন্ন ধরনের অপকর্মগুলো করছে, বা এই আন্দোলনে যাদেরকে মারা হয়েছে, যে অর্ডারগুলো দেওয়া হয়েছিল হুকুমের আসামি, এরকম করেও অনেকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর তাদেরকে জেলে নেওয়া হয়। জেলে নেওয়ার পরেও তারা দেখা যায় যে বেশ ভালোভাবেই জীবনযাপন করছিল আর কি। তো এখানে তেমন কিছুই করে উঠতে পারতেছিল না তারা। এমনও আছে যে আহ, জেলের ভিতর থেকেও কার্যক্রম চালানো বা হুমকি ধামকি দিচ্ছিল, যে হরতাল হবে, অমুক হবে, তমুক হবে। আহ, এই কাজগুলো কিন্তু এখানে কিছু নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হয়ে গেছিল। এখানে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হয়ে যাওয়ার কারণে জনগণের মধ্যেও একটা মানে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছিল, যে আসলে কি হচ্ছে, এই সরকার আসলে কাজ করতে পারবে কি না তা তো বোঝা যাচ্ছে না। এরা কি শুধু নাম কাগজে সরকার গঠন করলো, তেমন কোনো তো এক্সাম্পলারি কার্যক্রম তারা বা পদক্ষেপ হাতে নেয় নাই, যেটা দেখে আমরা বুঝবো যে হ্যাঁ, সরকার অনেক ভালো কিছু করার চেষ্টা করতেছে। এর মাঝ দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বিদেশিদের সঙ্গে তার কার্যক্রম পরিচালনা করেই যাচ্ছিলেন। বিদেশিদেরকে দিয়ে তিনি সেই ওই যে যে বন্যাটা হলো সেই বন্যাটা কিন্তু প্রতিবেদন করাইছিলেন। তারপর ইনি বেশ কিছুদিন পরে, বলা চলে প্রায় 6 মাস পর, আহ, যে আমরা যে আয়নাঘর জানি, এই আয়নাঘর পরিদর্শনে যায়। আয়নাঘর পরিদর্শনে গিয়েও কিন্তু সেখানে কিন্তু বিদেশি যে রিপোর্টার ছিল, সংবাদ সংবাদ মাধ্যমের যে রিপোর্টাররা ছিল তাদেরকে নিয়েছিলেন, পাশাপাশি ইন্ডিয়ার যে গণমাধ্যমের রিপোর্টারদেরকেও সঙ্গে নিয়েছিলেন। তারা এখানে এখানে জিনিসটা বোঝা যাচ্ছে যে ইনি কাজ করতেছেন সূক্ষ্মভাবে, যেটা হয়তো আমাদের দৃষ্টিতে ওইভাবে ধরা পড়তেছে না। হ্যাঁ, আইন শৃঙ্খলা ব্যবস্থা তো এটা ঠিক করতেই হবে, এটার তো কোনো বিকল্প নাই। এটা যদি ঠিক না করে তাহলে তো দেশের জনগণ তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে। তো সেটাও ধীরে ধীরে হচ্ছে বা হবে। কিন্তু তার আগে উনি এইটাতে হাত দেওয়ার আগে যেটা আমি বুঝতে পারলাম, যে উনি হাত দিয়েছেন হচ্ছে মানে বৈদেশিক যে মহলটা আছে সেই মহলটাকে উনি হচ্ছে কিভাবে তার পক্ষে নিয়ে আসবেন, মানে তার পক্ষে কাজ করাবেন, সেই কাজগুলোর প্রতি তিনি আগে হাত দিয়েছেন। যে এখানে যখন যেমন ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজকে কালকে তিনি তার
মতামত দিয়েছেন বা তিনি সেখানে তার মতামত ব্যক্ত করছেন। সে মতামতে তিনি মানে সংবাদ সম্মেলন যেটা বলা যায় আর কি, স্কাই নিউজে তিনি সংবাদ সম্মেলনটা করছেন। সেখানে দেখা যাচ্ছে যে তিনি উল্লেখ করছেন যে শেখ হাসিনা মানে গত যে সরকার ছিল তার যে প্রধান শেখ হাসিনা, তাকে তিনি আইনের আওতায় নিয়ে আসবেন, এভাবে তিনি কিছু কথাবার্তা বলেছেন। এখানে এই কথাবার্তাগুলো বলার পিছনে বিষয়ে দেখেন, এই কথাগুলো কিন্তু উনি আগে বলেননি। মানে দিন যাচ্ছে আর উনি কিন্তু স্ট্রং হচ্ছেন। স্ট্রং হচ্ছেন এইভাবে যে তিনি আগে গোছায় নিচ্ছেন, গোছায় নিয়ে তারপর উনি ধরবেন। আর আরো যদি বিষয় দেখি আমরা, সেখানে যাদেরকে অলরেডি আগে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে কিন্তু হাত করা পরানো হইতো না, কিন্তু এখন আমরা দেখতেছি যে তাদেরকে হাত করা পরায় কিন্তু আহ, আদালতে উঠানো হচ্ছে। মানে এখানেও কিন্তু একটা বিষয় যে উনি ওনার সরকারটা কিন্তু স্ট্রং হচ্ছে। তো ইনি কিন্তু একদিনও বলেননি যে শেখ হাসিনাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। হ্যাঁ, যারা আন্দোলন করেছিলেন আর কি, ছাত্র আন্দোলন যেটা আমরা বলি, এরা এখন নতুন দল গঠন করছে, জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টির যারা আছেন বর্তমানে, তারাই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা। তারা বরাবরই বলে আসছেন যে বিচার করতে হবে, বিচার না করে নির্বাচন না, এরকম কথাবার্তা বলে আসছেন, এখনো তারা বলতেছেন। আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে আগের সরকার ব্যবস্থা আর বর্তমানের সরকার ব্যবস্থার মধ্যে মানে এই 6-7 মাসে বা 8 মাসে যে একটা আমূল পরিবর্তন, সেটা কিন্তু আমরা কথাবার্তায় কার্যক্রমে বুঝতে পারছি। তো এখানে দিন যত যাবে তত আরো এই অবস্থাগুলোর পরিবর্তন আমরা দেখতে পাবো আর দেখতে পাবো। এবং এখানে যাদেরকে বলা হচ্ছে যে বিচারের আওতায় নিয়ে আসা হবে, হ্যাঁ, আপনি দেখেন জাতিসংঘকে দিয়ে বা এবং বিভিন্ন গণমাধ্যম মানে ইন্টারন্যাশনাল গণমাধ্যম যেগুলো দিয়ে আছে সেগুলো দিয়ে প্রতিবেদন করানো হচ্ছে। তার মানে বহির্বিশ্বটাকে আগে নিজেদের আওতার মধ্যে নিয়ে আসা হচ্ছে যে এই এই বিষয়গুলো করছে, এই এই বিষয়গুলোর জন্য তাদের বিচার করা দরকার, যাতে পরবর্তীতে কোনো বহিঃশক্তি বা বহিরাষ্ট্র তারা যেন কথা না তুলতে পারে যে কেন আপনি এটার এরকম কার্যক্রম করতে চাচ্ছেন। এখানে আরো লোকজন, যেটা আমরা তো সহজ সরল ভাবে দেখি সবকিছু, এখানে দেখার মধ্যে আরো অনেক পার্থক্য আছে। আমরা এখনো স্টিল নাও বলি যে এই ছাত্রদেরকে দিয়ে কি হবে, ছাত্রদেরকে দিয়ে কিছুই হবে না, এরা দল গঠন করলেই বা কি আর না গঠন করলেই বা কি। এখানে আবার অনেক সময় নুরুর দলের কথা বলা হয়, সে দল গঠন করছে অনেক আগে, কিন্তু এখনো তার কার্যক্রম ওই রকম না, জনগণ জনবল নাই। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ওই দল আর এই দলের মধ্যেও আবার বেশ কিছু পার্থক্য আছে। এখানে কিন্তু প্রথমেই বলা হয়েছে যে ছাত্রদেরকে দিয়ে কিছু একটা করানো হবে। এখানে ভিতর ভিতর দেখেন যে একজন উপদেষ্টা সে কত ধরনের সুযোগ সুবিধা পাচ্ছিল, সে সকল সুযোগ সুবিধা বাদ দিয়ে সে কিন্তু এসে একটা দলের প্রধান হিসাবে দায়িত্ব নিলেন। মানে সে কতটা দূরদর্শী বা কতটা তাকে পজিটিভ ভাবে বলা হয়েছে যে তোমরা দল গঠন করো। এবং এখানে আরো কিছু বিষয় আছে যে সরকারের থেকে কিন্তু ওই রকম কোনো বিষয় নিয়ে আন্দোলন করা যায় না। সরকারের থেকে কোনো একটা বিষয় যে সমাধান টানবে সেই জিনিসটাও অনেক সময় হয় না। কেন হয় না? কারণ আগে জনমতটা অর্জন করে নিতে হয়। তো এখন এই উপদেশটা ইনি কিন্তু দল গঠন করে এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন করে জনমত তৈরি করে ইনি কিন্তু সরকারকে চাপ দিবেন যে আপনারা এই কাজটা করেন। সেই উদ্দেশ্যেই কিন্তু এই দল গঠন। এটা হয়তো অনেকে আমরা বুঝতেছি যে শুধু ক্ষমতা নেয়ার জন্য বা পার্লামেন্টে যাওয়ার জন্য তারা এই কাজগুলো করতেছে, না না, এই কাজগুলো আমার মতে তারা শুধু সেই জন্যই নয়, তারা সরকারকে ফোর্স করার জন্য, সেটা হোক দেখানো হোক বা না মানে না দেখানোই হোক, কিন্তু এখানে মূলত দেখানোর জন্যই সরকারকে তারা ফোর্স করবে, ফোর্স করে তারা তাদের কার্যক্রমটা হাসিল করে নিবে। সেজন্যই এই দলটা গঠন করা। এবং ধীরে ধীরে যে এই দলটা, আমরা যারা পুরাতন যারা আছি আর কি, পুরাতন মানুষ অনেকে আছে, তারা কিন্তু বলি যে কি করবে এই নতুন দল দিয়ে, কিছুই হবে না,
এদের দ্বারা কিছুই হবে না, কিছুই করতে পারবে না। ছাত্ররা কেন আবার রাজনৈতিক দল গঠন করে? ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পিছনে একটাই কারণ, তারা একটা প্রেসার গ্রুপ তৈরি হলো। প্রেসার গ্রুপ এরা হলো করবে কি, প্রেসার তৈরি করবে। প্রেসার তৈরি করে সরকার তো একটা চাওয়া পাওয়া আছেই, বা তারা করতে যাচ্ছে, কিন্তু সাইড থেকে যদি কেউ প্রেসার না দেয় তাহলে কিন্তু তারা ইজিলি একটা কাজ করতে পারে না, বাস্তবায়ন করতে পারে না। যাতে বাইরে থেকে প্রেসার আসে তাদের উপরে, এবং সেটা সবাইকে দেখে, বহির্বিশ্বে হোক বা আভ্যন্তরীণ হোক, সবাইকে দেখে যে হ্যাঁ আন্দোলন সংগ্রাম চলতেছে, এই কাজটা করতে বলতেছে, তাহলে আমরা এই কাজটা করি। তো এখানে এটাই মূলত কারণ বলে আমি মনে করি। আর ক্ষমতায় তো আসবে এখানে, আহ, বলা চলে বড় বড় যে দলগুলো, এই দলগুলো যে ক্ষমতায় আসবে এটাকে কিন্তু আমি নাই বলি, মানে না বলি, মানে আমি এটাতে রাজি না যে বড় বড় দলগুলো ক্ষমতায় আসতে পারবে। যাই হোক, এটা নিয়ে আরেকদিন কথা বলবো। তো এখানে যেটা বিষয় সেটা হচ্ছে, বলবো যে আমাদের সরকার, বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বর্তমানে কিন্তু বেটা সওয়াল হিসাবে নিজেদেরকে জাহির করতেছে ধীরে ধীরে। তো এটা যেটা কিন্তু আগে করতে পারেনি। তো এটা তার পিছনে কিন্তু একটা শক্তি, এখন এই যে রাজনৈতিক দল যেটা তৈরি হলো, জাতীয় নাগরিক পার্টি, এটা কিন্তু একটা বিশাল শক্তি। এই যে বিভিন্ন বিষয় নিয়েই আজকে আহ, প্রধান উপদেষ্টা কিন্তু তিনি তার কথাবার্তায় বলতেছেন যে বিচার করা হবে। এটা তিনি আগে বলেন নাই। তো তিনি বেটা সওয়াল হিসাবে কিন্তু এই সরকারকে উপস্থাপন করতে পারতেছেন। আরো আছে, আমরা যারা বলি যে এই দল, ছাত্রদের এই দল, এরা তো এদের তো ভোটাধিকারই নাই। হ্যাঁ, ঠিক আছে, ভোটাধিকার নাই, অনেকের নাই। আপনারা কি হয়তো ভুলে গেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ইনি কিন্তু বিশ্বমণ্ডলে উপস্থাপন করছেন যে আহ, নাগরিকদের ভোটাধিকার এখন 16 বছরের মধ্যে নিয়ে আসা দরকার। তাহলে দূরদর্শিতাটা দেখতে হবে। শুধু সামনে কি পাইলাম কি দেখলাম এটা নিয়েই কিন্তু তর্ক করা যাবে না। যাই হোক, আমরা আরো গভীরভাবে বুঝি এবং দেশকে ভালোবাসি, এটাই আমাদের কাম্য হবে। দেখা হবে, কথা হবে আবার কোনো একটা বিষয় নিয়ে। ভালো থাকবেন আশা করি সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।